কক্সবাজারের ডিসির বাংলোর পাহাড়ি উঁচু নিচু পথ বেয়ে ভোর হয় অরুণোদয়ের গানে। এমন দেশ বন্দনায় পুলকিত কান মনকে টানে, আর মনের টানে শটান ঢুকে পড়া অরুণোদয়ের আলোয়। জয় বাংলা। বোঝাই যাচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের তীর্থ তাদের অরুণোদয়। ছিমছাম গোছানো নতুন কাঠপাথরের গন্ধ লেগে থাকা চেহারা বলে দেয় খুব বেশি দিনের অরুণোদয় নয় এটি। যুগ যুগ ধরে দাঁড়িয়ে থাকা কালের সাক্ষী পাহাড়ের কোলে এমন প্রাণচঞ্চল এক টুকরো আলো দেবার মানুষটিকে চিনে নিতে কষ্ট হয় না। আমি কামাল হোসেনের গল্পটা শুনতে চাই। কেন আপনি এটার মধ্যে মানে এরকম করে ভাবলেন যে এক জেলা প্রশাসকের কক্সবাজারে আপনি মানে পোস্টিং হওয়ার পরপরই আপনি এটা শুরু করেছেন? আমার স্ত্রীর বড় বোন, তার এরকম একটা বাচ্চা ছিল। তো আমি আমার বিয়ের পরই দেখেছি যে মানে সেই বড় আপা উনি ওনার সন্তানকে রেখে কখনোই কোনো দিন কোনো অনুষ্ঠানে কোনো বাইরে যেতে পারে না। ফ্যামিলির সব লোক চলে গেছে, ইভেন তার বাবাও চলে গেছে, বাচ্চার বাবা, কিন্তু সে কিন্তু তার ঘরে বাচ্চার জন্য বন্দি। তো 9 বছর জীবিত ছিল, তারপর সে মারা গেছে। তো আমার কাছে একটা ফ্যামিলিকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে যে ওই ফ্যামিলিটার অবস্থা কি হতে পারে। আর এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি এখানে এসে আমাদের যে সুমারি আছে, জরিপ আছে, সেটা দেখলাম যে প্রায় এই কক্সবাজারে 22,000-এর মতো নানা ধরনের প্রতিবন্ধী মানুষ আছে, মানে ছোট বড় বৃদ্ধ। তো এই সংখ্যাটাও কিন্তু কম না, অনেক বড়। তো আমরা একটা জরিপ করলাম যে শিশু কোনো নৃতাত্ত্বিক কারণ আছে নাকি এমনিতেই যে কক্সবাজার একটা ট্যুরিস্ট এরিয়া, এই ধরনের মানুষদের অনেক সময় ডাম্প করে অনেকে, সেটা মানে কেন এত? সেরকম মনে হয় না আমি এটা করতে গিয়ে একটু স্ট্যাটিস্টিক্স ঘেটে দেখেছি যে বাংলাদেশে অন অ্যান অ্যাভারেজ বলে যে 10% মানুষ নানাভাবে প্রতিবন্ধিতা আক্রান্ত, এবং সারা পৃথিবীতে কোনো কোনো জায়গায় 15% পর্যন্ত আছে, ইভেন আমেরিকাতে পর্যন্ত আছে। তো এটা একটা স্বাভাবিক ধারণাই নেওয়া যায় যে 10% মানুষ কিন্তু প্রতিবন্ধী আছে। তো এই সংখ্যাটা এদের যাওয়ার জন্য তো একটা স্পেশাল স্পেস দরকার, স্পেশাল একটা ইনস্টিটিউশন দরকার। তো আমি সেটা খোঁজ নিয়ে দেখলাম যে কোথাও এরকম নাই। সেই চিন্তা থেকে আসলে অভিজ্ঞতা, নিজের অভিজ্ঞতা, এই একটা দায়বদ্ধতা, এবং জেলা প্রশাসক হিসাবে তো এই কাজগুলো করারও পরোক্ষ ম্যান্ডেট, মানে দায়িত্ব কিন্তু আছে যে স্থানীয় এই পিছিয়ে পড়া মানুষগুলোকে সামনে আনার জন্য নানামুখী কর্মসূচি গ্রহণ, ঠিক এইভাবে আছে। সচরাচর যেটা দেখি যে কোনো কোনো ব্যক্তি উদ্যোগ বা সাংগঠনিক উদ্যোগ এরকম হয়, তখন জেলা প্রশাসক বা সরকার, এখন বিশেষ করে আমরা বলি যে এই রেজিমে এইসব ব্যাপারে অনেক সহযোগিতা করেন। কিন্তু সরাসরি একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এমন একটি মানে কি বলবো
একটা উদ্যোগের সঙ্গে এমন ওতপ্রোতভাবে জড়িত, আমি ঠিক আপনাকে জেলা প্রশাসক হিসেবে এই স্কুলে দেখছি না, আমি অন্য আরেকজন কামাল হোসেনকে আবিষ্কার করলাম, মানে সেটার ভিতরের কথাটা একটু বলেন। মানে আমার খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা, আর আমি তো এটা নিজেও খুব বিশ্বাস করি যে সকল সময়ই শুধু এই প্রতিবন্ধী বাচ্চা বা আমার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু না, যে কোনো সময় যে কোনো পিছিয়ে পড়া মানুষের সাথে থাকাটা একজন মানুষের আমার মতো সুস্থ। আমি তো শুকরিয়া জানাই যে আমার দুটি সন্তান তারা সুস্থ আছে, আমি সুস্থ আছি। তো আমি যদি যারা সুস্থ আছি তাদেরকে কিন্তু এই জায়গাগুলোতে এগিয়ে আসাটা আমার মনে হয় যে ধর্মীয় দৃষ্টিতেও জরুরি, এবং আমরা রাষ্ট্রীয় আমাদের আইন কানুন বা আমাদের সামাজিকতা বা কনভেনশন যাই বলি সব কিছুতেও কিন্তু জরুরি এই কাজগুলোতে এগিয়ে আসা। সেরকম একটা দায়বদ্ধতার জায়গা থেকেই মূলত করা। আপনার এই উদ্যোগের পরে অন্য কোনো জেলায় এরকম ইনিশিয়েটিভ বা আপনার কোনো সহকর্মীরা কেউ আগ্রহ দেখিয়েছে যে আপনার এটাকে যদি আমরা পাইলট ধরি বাকি অন্য জায়গায় হয়তো এটা রেপ্লিকেশন হতে পারে, এরকম কেউ আগ্রহ দেখিয়েছে? আমাদের যেমন নরসিংদীর জেলা প্রশাসক উনি এটা ভিজিট করে গেছেন, উনি আমাদের কাছে এর বৃত্তান্ত জানতে চেয়েছেন কিভাবে এটা করা যায়। আমাদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহোদয়, জনপ্রশাসন সচিব, আমাদের মুখ্য সচিব মহোদয় সবাই, এবং তাদের সবারই একটা ধারণা যে এটাকে সারা দেশের জেলাগুলোতে, জেলা শহরগুলোতে আসলে জেলা প্রশাসক যখন কোনো ইনিশিয়েটিভস নেয় সেটার পার্টিসিপেশনটা কিন্তু একটা হোলিস্টিক হয়। তো জেলা প্রশাসকের সুযোগও আছে সেইটা সবাইকে এক জায়গায় করা, এবং এই কোঅর্ডিনেশনের জায়গাটার কাজটা কিন্তু জেলা প্রশাসকের। তো এক জায়গায় করার যে প্ল্যাটফর্মটা তৈরি করার কাজটা কিন্তু জেলা প্রশাসক করে, এবং এই কাজগুলো করতে হলে সবাইকে একসাথে করার কাজটা করতে হবে। কারখানার জমিদারি আমি পাই না তার হুকুম জারি, সে কারখানার জমিদারি আমি পাই না তার হুকুম জারি, আমি পাই না জমির তারের দেখা, পাই না জমির তারের দেখা, মনে দুঃখ কারে করি, মনে দুঃখ কারে করি, আমি তো সে ঘরের মালিক গো, আমি তো সে ঘরের মালিক নই। প্রাথমিক সিলেকশনের পরে যাকে যেখানে যে স্কুলে দেয় আমরা ওই স্কুলে তাকে পাঠিয়ে দিই। তো ওখানকার যারা টিচার এক্সপার্ট আছে তারা ওদেরকে নার্সিং করে, ওদেরকে ট্রেনিং দেয়, ওদের শেখায়। আসলে মেইন স্ট্রিমিং এক রকমের আছে, এবং তাদেরকে আরেকটু মেইন স্ট্রিমিং এর জন্য হেল্প করার জন্য বাড়তি এইটুকু কেয়ার, তাই তো? এটা তাদেরকে তৈরি করা যে এদের মধ্য থেকে কেউ হয়তো প্রি প্রাইমারিতে, আমাদের প্রি প্রাইমারি আছে, প্রাইমারি আছে, তো যারা একটু কথা বলতে পারে বা বুঝে তাদেরকে ওই লেখাপড়া দিকে নেওয়া, যে না বুঝে তাকে অন্য কোনো কিছু শেখানো, হাতে কলমে কিছু যদি শেখানো, কেউ ছবি আঁকে, কেউ এই ধরনের নানা ধরনের স্কুলিং আছে। কিন্তু মিউজিক ক্লাসটা সবাই অ্যাটেন্ড করে এখানে, এটা এক ধরনের থেরাপি, মিউজিক থেরাপি আপনি যে বলেন ওদের। এইখানে যেমন অরুণোদয়ের মধ্যে স্কুলিং ব্যাপারটা নাই, যে ক্লাস করাচ্ছেন ও শেখাচ্ছেন সেরকম না, এটা শুধু ওদের বিকাশের জন্য, এবং তারপরে ওদেরকে মেইন স্ট্রিমে, মানে যে মেইন স্ট্রিমটা আমার এখানে আছে। আমার যেন আমরা তো নতুন স্কুল, যেহেতু আমাদের তো প্রায় 1 বছর হলো, তো আমাদের যে স্কুলিং থেকে এদেরকে বাছাই করে আমরা ওই মেইন স্ট্রিমে নিয়ে আসা। তো মেইন স্ট্রিমের জন্য আমাদের এখানেই অ্যারেঞ্জমেন্ট আছে, এদেরকে বাইরে যেতে হবে না। আমরা এখানে আমাদের প্ল্যান হচ্ছে একবারে অন্তত এসএসসি পর্যন্ত তারা যেতে পারবে এখানে। তো এখন ধীরে ধীরে সেটা ডেভেলপ করছে। তখন ওটা একটা দারুণ ব্যাপার যে স্পেশালদেরকে একটু তৈরি করে মেইন স্ট্রিমিংয়ে পাঠিয়ে দিচ্ছেন। সো একদম স্পেশালদের জন্য একটা স্পেশাল আলাদা স্কুল কনসেপ্টটা অনেক সময় কাজ করে না মনে হয়, এবং এখানে কেউ দিতেও চায় না। আর আরেকটা হলো যে মেইন স্ট্রিমে অনেক সময় অনেক বাচ্চারা যারা আমরা বলি সকল স্বাভাবিক, তাদের প্যারেন্টসদের মধ্যেও এক ধরনের একটু দূর ভাব থাকে। তো শুরু থেকে তো আপনারা ওই ট্যাবুটা ভাঙার একটা চেষ্টা করছি। আমরা সেটা তো ভাঙার চেষ্টা করছি। এর সাথে কিন্তু আরেকটা জিনিস আমরা চিন্তা করছি যে স্বাভাবিক শিশুরাও এখানে আমরা তাদেরকে সাথে রাখবো।
যাতে তাদের সাথে একটা মেলামেশা হয়, তাদের যে অ্যাটাচমেন্টটা থাকলে তারা ওই স্বাভাবিক শিশুদের আচরণগুলো তারা কিছুটা হলেও দেখতে পারবে, বুঝতে পারবে। তা আমাদের কিন্তু কিছু বাচ্চা আছে ওই মানে প্রি প্রাইমারি লেভেলে যারা মোটামুটি স্বাভাবিক, তারা কিন্তু ওদের সাথেই ক্লাস করছে, ওদের সাথেই দিচ্ছে। এইটা এখন এই মুহূর্তে খুব বেশি একবারই মেনশনেবল না, কারণ নর্মালি তো এই স্কুলে স্বাভাবিক শিশুদের কেউ দিতে চায় না। তা আমরা আমি বলছি যে এমনিতে স্পেশাল বাচ্চার কত সংখ্যা? সংখ্যা 250-র মতো এখন আছে, সব মিলিয়ে সব স্কুল মিলিয়ে 250-র মতো বাচ্চা আছে। বিশেষ চাহিদা সম্পন্ন বা অটিজমে আক্রান্ত শিশুদের বেলায় আমরা আমাদের অজ্ঞতা থেকেই বলি যে এরা বোঝে না, কথা কয় না, সাড়া দেয় না। তবে যে এদেরই কেউ কেউ লাইন ভেঙে দৌড়ে এসে কামাল হোসেনকে জড়িয়ে ধরছে, খেলায় প্রিয় সঙ্গ হিসেবেও চাইছে তাকে। এই বাচ্চাগুলোকে হ্যান্ডেল করতে হলে যে ধরনের ধৈর্য, যে ধরনের প্রশিক্ষণ শিক্ষকদের দরকার, আমাদের রেগুলার স্কুলগুলো তো ওই শিক্ষা নাই। আর সরকার কিন্তু এখন নীতিমালা যেটা 19-এ যেটা করেছে সংশোধিত, সেখানে কিন্তু বলছে যে প্রতিটি জেলায় অন্ততপক্ষে একটা করে এই ধরনের স্কুল থাকতে হবে এবং এটা উপজেলা পর্যায়ে নিয়ে যেতে হবে, সেটা নীতিমালায় আমাদের বলা আছে। তো এখন বাস্তবায়নের প্রক্রিয়াটা হচ্ছে মূল জায়গাটা। নীতিমালা করলে ধরলাম প্রতিটি জেলা উপজেলা পর্যন্ত এরকম একটা স্পেশালদের জন্য স্কুল হলো, কিন্তু সেখানে তারা ট্রেনিং করাবে কারা? আমাদের তো সেরকম ট্রেন্ড শিক্ষক এরকম এখনো সেরকম তৈরি হয় নাই। বেসরকারি উদ্যোগে কিছু হয়েছে যেটা তারা নিজেরা, তো এই জন্য তো অনেক কাজ করার সুযোগ আছে, কারণ আমাদের এই বিষয়ে লেখাপড়া জানা টিচার পাওয়া যায় না। আপনি যে সেরিব্রাল পালসি বা ডাউন সিনড্রোম এদের নিয়ে কারা ডিল করবে, সেই প্রশিক্ষণগুলো কিন্তু তাদের নাই। তো এটা তো একটা জায়গায় এখন ধীরে ধীরে হয়তো আসবে। স্পেশাল বাচ্চাদের জন্য যে স্পেশাল স্কুল এবং স্পেশাল টিচার, তাদের তো আসলে অনারেরিয়ামটাও তো স্পেশাল হওয়া উচিত। সেটা তো নর্মাল স্কুল অন্য স্কেলের সঙ্গে মিলালে হবে না, তা না হলে তো আমরা পাবো না। মানে এটার ব্যাপারে কি ভেবেছেন আপনার অভিজ্ঞতা থেকে? না, আমার অভিজ্ঞতা যেটা হলো যে নিঃসন্দেহে এরা স্বাভাবিক টিচারদের এদের অনেক অ্যাটেনশন দিতে হয়, শ্রম দিতে হয়, মেধা দিতে হয়, ধৈর্য তাদের রাখতে হয়। সুতরাং এদের কিন্তু অন্য শিক্ষকদের চেয়ে মানে সম্মানই বেশি বা স্যালারি বেশি হওয়া উচিত। তো সরকার আমরা যেটা দেখলাম যে আমাদের নর্মাল স্কুলগুলোর সাথে একই রকম স্কেল রেখেছে। তা আমার মনে হয় এটাও ভাবা প্রয়োজন যে এই শিক্ষকদেরও যদি একটু আলাদা করে গুরুত্ব দেওয়া হয়, তাহলে সেটা তারা বেশি আরও অ্যাটেনশন হবে বাচ্চাগুলোর প্রতি। সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্ব খাতায় তো এমন অরুণোদয়ের কথা লেখা থাকে না। সরকারি পদবীর পেছনে মানুষ এবং মানুষগুলোকে আবিষ্কারের আলোর পথের নামই কি তাইলে অরুণোদয়? মূল কাজটিকে ঠিক রেখে আমার মানবিক কাজগুলোকে যখন পাওয়া যায়, তখন এটার মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়। সেই ভালোবাসা থেকে এবং সমাজের প্রতি আমাদের যে দায়িত্বের অংশ, সেটি কিন্তু এখানেই আমাদের সরকারি যে নীতিমালাতে আছে, সেখানে এই সমস্ত স্কুলগুলোর সভাপতি জেলা প্রশাসকের পক্ষে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক যে কোনো একজনকে এটা দায়িত্ব পালন করতে হবে। সেই দৃষ্টিকোণ থেকেই আমাদের এখানে এগিয়ে আসা। আর কক্সবাজারে এটির একটি প্রয়োজনীয়তা ছিল। স্যারের কাছ থেকে যখন এই বিষয়গুলো দায়িত্ব পেয়েছি, সার্বিকভাবে চেষ্টা করেছি এই জায়গাগুলোকে মূল কাজের পাশাপাশি আন্তরিকতার সাথে এগিয়ে নিয়ে যেতে। যেটা আমরা বিশ্বাস করেছি সেটা হচ্ছে, যদি আমার উদ্দেশ্য যদি সৎ থাকে, আমরা যদি স্থির পথ চলা থাকে, তাহলে আমরা যে কোনো ভালো কাজ করতে পারবো। আমি তো এক প্রকার মনে করছি ওকে মনে হয় স্কুল থেকেই ছাড়াই নিতে হবে। ওই টাইমিংয়েই এই স্কুলটা পাইছি, একদম কি বলবো, এটা গড গিফটেড মতো।
কিভাবে যে পাইছি আমি জানি না এটা। আর আমি জব করতাম, ওর দাদির কাছে বাসায় থাকতো, তো দেখা যেত সারাদিন বাসায় টিভি দাদির সাথে দেখছে। আমি কলেজ থেকে আসার পর আমার মোবাইল নিল, ওর বাবা অফিস থেকে আসার পর ল্যাপটপ, রাতের খাওয়াটা ল্যাপটপ দেখে খাচ্ছে। এইরকম ডিভাইসে অতিরিক্ত অ্যাডিক্টেড যখন হয়ে যায় তখন থেকে ওর প্রবলেমটা শুরু হয়। প্রধানত প্রথমে স্পিচ কমে যায়, তারপরে ধীরে ধীরে ওর রেসপন্স কমে যায়। তার যখন 2 বছর পর বয়স হলো তখন আমার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীরা তার অ্যাবনর্মালিটি যখন দেখলো তাকে বলে যে আপনারা চিকিৎসা করান। তো আমরা চট্টগ্রাম ঢাকায় বিভিন্ন ইয়াতে করার পরে তারপরে তাকে স্পেশাল স্কুলে দিলাম চট্টগ্রামে। চট্টগ্রামে তখন 2-1টা হয়েছে মাত্র 2007 সালের দিকে। কক্সবাজার তো আইডিয়াই ছিল না, ডক্টররাও বুঝতো না তখন। এখানে অনেক সংগ্রাম করলাম, করতে করতে আপনার তার এপিলেপসি হলো, ইন্ডিয়া যাতায়াত বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার পরে তো আমাদের জেলা প্রশাসক মহোদয় স্কুলটা করার পরে আমরা আশ্বস্ত হলাম আমার নিজের বাড়িতে গিয়ে আমি চিকিৎসা করতে বাচ্চাকে প্রশিক্ষণ দিতে পারবো। অরুণোদয় যখন দিয়েছি ওর বেশ ইমপ্রুভ হয়েছে, কারণ ও একটা আলাদা বাসার বাইরে একটা আলাদা আর কি প্ল্যাটফর্ম পেয়েছে, যেখানে আর কি ও একটু আলাদাভাবে সময়টা পার করতে পারে। হ্যাঁ, স্কুল জিনিসটাই যে একটা ইউনিফর্ম পরে আসছে, পিটি করবে, প্লাস হচ্ছে এখানে এসে যে আরও ওর এইজের কিছু বাচ্চা অ্যাক্টিভিটিস করে, এগুলো আর কি একটা ওর জন্য একটা ইন্টারেস্টিং একটা পার্ট। ওর সারাদিন বাসায় বসে থাকে, কারোর সাথে খেলে না, এরকম আর কি। এরকম ও সবসময় কিছুনি করে, কারোর সাথে কথা বলে না, বাসায় একা একা বসে থাকে। ডাক্তার দেখাছি, শুরুকালে দেখা তখন বসে ও মানে ডাউন বলছে আর কি। তারপরে স্কুলে এখন ভর্তি করেছি, এখানে স্কুলে আছে, অনেক উন্নতি হয়েছে আমার ছেলের। যখন প্রথম দিন স্কুলে জয়েন করেছি তখন যখন বাচ্চাদের দেখেছি তখন বুঝতে পেরেছি যে এই যে আমরা সুস্থভাবে পৃথিবীতে এসেছি এটা আল্লাহর কত বড় বরদান আসলে। তো তখন এই বাচ্চাদের দেখেছি, এদের কষ্টগুলো দেখেছি, এটা আমাকে প্রচণ্ড রকম ছুঁয়েছে। এরপর আসলে এই বাচ্চাদের ছেড়ে যাওয়াটা আর সম্ভব হয়ে ওঠেনি। ওরা এত ভালোবেসে ফেলেছে আমাদের, আমরা ওদের কতটুকু দিয়েছি জানি না, ওরা আমাদের প্রচণ্ড ভালোবাসা দিয়েছে। সংশয় আর হতাশা, অবহেলারি বরত আছে সংশয় আর হতাশা, অবহেলারি বরত বেগুনামনি দ্বন্দ্ব, সাহসী প্রাণী ছন্দ।